সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাস, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাহিত্য পাঠ থেকে একটি চমৎকার গল্প নিয়ে কথা বলবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পের নাম বিলাসী। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অনন্য সাধারণ শিল্পী ব্যক্তিত্ব। কথাশিল্পী হিসেবে তার পরিচিতি সমধিক। পল্লীর জীবনচিত্র অঙ্কনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতুলনীয় এক শিল্পী ব্যক্তিত্ব। বর্তমান নগর সভ্যতার কারণে পল্লী তো প্রায় বিলুপ্তির পথে। তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্প পাঠে আমাদের পল্লীর দুঃখ দুর্দশা এবং পল্লীর জনজীবনের চালচিত্র অঙ্কন অত্যন্ত শিল্পসম্মতভাবে সফল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার প্রত্যেকটা শিল্পকর্মই আমার কাছে অনন্য সাধারণ মনে হয়েছে। শরৎ সাহিত্য বাংলার এক বিশেষ শিল্পকর্ম। পল্লীর মানুষের সুখ দুঃখ, পল্লীর গাথা, উপজীব্য বিষয় আজ প্রায় বিলুপ্তির পথে। নগর সভ্যতায় আমরা অভ্যস্ত প্রত্যেকেই। তো তোমরা আধুনিক সভ্যতার কোলে দাঁড়িয়ে বিলাসী গল্প পাঠ করে দেখো, চমৎকার লাগবে আমি আশা করছি। আমি মেহেদি হাসান, কুলিয়ারচর সরকারি কলেজ, তোমাদের বাংলার শিক্ষক। বরাবরই বাংলা সাহিত্য নিয়ে কথা বলবো। এর আগেও তোমাদের কিছু ক্লাস উপহার দিয়েছি। কদিন ছুটি ছিল দুর্গাপূজার, লক্ষ্মী পূজার। ছুটির পর আবারও তোমাদের ক্লাস নিয়ে ব্যস্ত হলাম। আমি বলবো যে কোভিড-19 প্রাক্কালে প্রতিষ্ঠান ছুটি থাকলেও তোমাদের ছুটি না নেওয়াই উচিত। ছুটি মানুষকে, কর্মব্যস্ততার মাঝে ছুটি মানুষকে আনন্দ দেয়, কিন্তু তোমাদের এই দীর্ঘ ছুটি তোমাদেরকে যেন অলস করে না তোলে, সেদিকে মনোযোগ দিতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার সাহিত্যবোধ, সাহিত্যে যে মননশীলতা, তা থেকে আমি বলবো যে তোমাদের জন্য আজকের যে গল্প, আমি বলবো যে একটি মজার গল্প। বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর সমাজচিত্র অঙ্কনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত নিপুণ এবং দক্ষতার পরিচয় দিয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে জন্মগ্রহণ করেন এবং 1938-এ মৃত্যুবরণ করেন। খুব বেশি না, মাত্র 62 বছর সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 62 বছর বেঁচে ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম এলেই তার দেবদাস, শ্রীকান্ত, আমি বলবো বোর্ডে লিখেছি দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ। এ হচ্ছে শরৎ সাহিত্যের এক অমূল্য সম্পদ। প্রত্যেকটি উপন্যাস এবং প্রত্যেকটি উপন্যাস নিয়েই আধুনিক কাল পর্যন্ত
সুদূর অতীত থেকে আধুনিক কাল পর্যন্ত প্রত্যেকটি উপন্যাস নিয়ে ছবি, নাটক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নির্মাণ হয়েছে। তোমরা অনেকেই হয়তোবা দেখে থাকবে, কারণ আকাশ সংস্কৃতির কারণে আমরা এই নাটক বা সাহিত্য নিয়ে যে চিত্রকর্ম ধারণ করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাই। তোমরাও ইচ্ছা করলে অনলাইনে দেখতে পারবে। তো আমি বলবো যে সেগুলো একেবারেই নিরেট সত্য কাহিনীকে অবলম্বন করে নয়, কাহিনীর ছায়া অবলম্বনে কখনো কখনো সেই কাহিনীর পার্সেন্টেজের দিক থেকে বেশি, এরপরে কিছুটা অতিরঞ্জন, কিছুটা গান কিংবা রঙ্গ বৈচিত্র্য নিয়ে দর্শকের হৃদয়কে আন্দোলিত করার চেষ্টা করা হয়েছে এবং বাণিজ্যিকীকরণ করার চেষ্টা করা হয়েছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি পাঠ করো তোমরা, আমি বলবো আর কি যে তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পাঠ করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, গল্প সবই একেবারে আমি তো একেবারে পাঠ থেকে নড়তেই পারি না। তোমরা যদি পাঠ করো তাহলে দেখবে যে এর ভেতরে প্রবেশ করতে পারলে একেবারেই আমাদের যে গ্রাম বাংলার সমাজ, আমাদের গ্রাম বাংলার যে জনজীবন, সেটি চমৎকারভাবে ফুটে উঠেছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির। আমরা যে গল্পটি পড়ব তার নাম হচ্ছে বিলাসী। তো তোমাদেরকে যেহেতু সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে, তাই তোমাদেরকে শরৎচন্দ্রের জন্ম মৃত্যু এবং তার প্রথম গল্পের নাম মন্দির মনে রাখতে হবে। আর বিলাসী গল্পটি প্রথম ভারতী পত্রিকায় মুদ্রিত হয় 1918 খ্রিস্টাব্দে। তো আসি এখন বিলাসী গল্প একটু পাঠ করি। বিলাসী গল্পটি উত্তম পুরুষের বর্ণনায় শুরু হয়েছে, অর্থাৎ গল্পকথক নিজেই এই গল্পটি বলতে শুরু করেছে। শুরুটা এমন: পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই, আমি একা নই, 10-12 জন। যাহাদেরই বাটি পল্লী গ্রামে, তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কের শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পরে তাহাতে হিসেব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল। 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে করা সূর্য এবং কাদার বদলে ভোলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। তার মানে আমরা কিন্তু মাইলটা বেশ ভালো বুঝি, ক্রোশ টোশ না বুঝলেও। ক্রোশ মানে 1 ক্রোশ সমান 2 মাইলেরও একটু বেশি, সে কারণে 4 ক্রোশ মানে 9 মাইল। তো এই গল্পের যে ঘটনা, এই ঘটনাটি 19বিংশ শতাব্দীর বলা যায় যে অনগ্রসর সমাজের কাহিনী। এটা আমাদের সেই গ্রাম বাংলা 19বিংশ শতাব্দীতে যেমন ছিল তেমন চিত্রটি অঙ্কন করা হয়েছে। তোমরা হয়তো বাবা, চাচা কিংবা দাদা দাদির কণ্ঠে এই চিত্রটি শুনতে পাবে। আমাদের গ্রাম বাংলা, আমি বলবো যে অসাধারণ, চমৎকার লীলা বৈচিত্র্যে ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের এই যে চিত্র, এই চিত্র এখন বিলুপ্তির পথে প্রায়।
আমরা আমাদেরকে এই গল্প পড়ে জেনে নিতে হবে। আমি বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিকে মানে যুগান্তর শিল্পী ব্যক্তিত্ব, কারণ তিনি কালকে তুলে ধরেছেন এবং তার সাহিত্যে সেই কাল এতটাই চমৎকারভাবে ফুটে উঠেছে, তৎকালীন যে সমাজ চিত্র এতটাই চমৎকারভাবে ফুটে উঠেছে যা অন্য অন্য সাহিত্যে প্রায় দেখাই যায় না। তাহলে তোমরা এই যে গ্রাম বাংলার চিত্র কিন্তু প্রথমে পেলে, আর স্কুলে যাওয়ার যে চিত্র সেটিও কিন্তু একেবারে তৎকালীন চিত্র, বাস্তব চিত্রটি তিনি তুলে ধরেছেন। তার মানে 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। এই যে এতটা পথ 8 মাইল 9 মাইল হেঁটে গিয়ে বিদ্যা অর্জন করা, এটি কি চারটিখানি কথা? চারটিখানি কথা না। আমাদের ছেলেমেয়েরা বা তোমরা যারা আছো এতটা পথ হাঁটবে না, হাঁটার প্রয়োজন নেই। এখন ঘর থেকে বেরোলেই কিন্তু আধুনিক যানের ব্যবস্থা করা আছে, হয়তো 5-10 টাকা 20 টাকা দিলেই হয়ে যায়। এখন আর এত এত মাইলের পর মাইল পথ কেউ হেঁটে বিদ্যা অর্জন করতে যায় না। তো তৎকালীন সময় ওই বাহন ছিল না, কোনো রকমের বাহনই ছিল না, হেঁটে এই বিদ্যা অর্জন করতে যেতে হতো। তো সেই চিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত শিল্পসম্মতভাবে এবং আমাদের সামনের সচিত্র প্রতিপাদন রূপে তুলে ধরেছেন এই বিলাসী গল্পে। তো বলছেন যে সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি, বর দেবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। মা সরস্বতী কে? সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তার কথা বলা হয়েছে। তো তারপরে এই কৃতবিত্ত শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর খোদার জ্বালায় অন্যত্রই যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। তো যাই হোক, এই তো 4 ক্রোশ হেঁটে বিদ্যার কথা বলা হয়েছে। আর এই গল্পকথক কিংবা গল্পের নায়ক এই যে গল্পটি বর্ণনা করছেন, তার কাহিনী মনে হয় যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই তার ব্যক্তিগত জীবনকে তুলে ধরেছেন এই সাহিত্যের মাধ্যমে। তো আমাদের গল্পের নাম হচ্ছে বিলাসী। বিলাসী এখনো আসেনি, দেখি। এই 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজের কথা বলা হয়েছে। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইত। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এই খবর আমরা কেহই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি, 3rd ক্লাসেই চিরদিন দেখিয়া আসিয়াছি। তার মানে কখনোই 4th ক্লাসে উন্নীত হয়নি সে। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। এই গল্পটি না পড়লে তোমরা এই গল্পের যে সাহিত্যের যে বিষয়, মূল উপযুক্ত যে বিষয়, সেটি বুঝবে না। সেই জন্য পাঠ করছি। আমি হয়তো সংক্ষেপে তোমাদেরকে এই গল্পটি বলে দিতে পারবো, কিন্তু অতি সংক্ষেপ করলে তোমরা কিছুই বুঝবে না। আর একটু পড়ি, তারপর সংক্ষেপ করার চেষ্টা করব। তো মৃত্যুঞ্জয়ের খবর পেলাম কি, মৃত্যুঞ্জয়ের একটা প্রকাণ্ড পুরো বাড়ি আর ছিল এক জ্ঞাতি খোড়া। জ্ঞাতি মানে সম্পর্কে, খোড়া হচ্ছে চাচা। খোড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, ইত্যাদি ইত্যাদি। মানে এই নালিশ টালিশ করে দখল করার অপেক্ষায় আছে। অবশ্য দখল তিনি একদিন পেয়েছিলেন, কিন্তু সেটি জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত। আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তার সারা বছরের সংসারের খরচ হইত। ঠিক আছে? তো এই হচ্ছে মৃত্যুঞ্জয়ের জীবন। আর এই মৃত্যুঞ্জয়
যেহেতু তার মোটামুটি আম বাগানকে ইয়া করার ফলে, লিজ দেওয়ার ফলে তার মোটামুটি কিছু পয়সা করে ছিল, আর সে ছিল বেশ হৃদয়বান। তো সেই কারণে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। বন্ধুদেরকে খাওয়াতে সে খুব পছন্দ করত, এবং তার সেরকম মানসিকতা ছিল। কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। আমাদের দেশে মানুষের এই এই হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। এই যে গ্রাম বাংলার মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, বিশেষ করে হিন্দু সমাজ চিত্রকে অঙ্কন করেছেন বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত শিল্প সফলভাবে। অসাধারণ লাগে আমার কাছে। আমি বলবো যে তোমাদের এই গল্পটি পুরোপুরি পড়া উচিত। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই। একদিন শোনা গেল সে মর্মর, আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া, এবং তাহার মেয়ে কি মালোপাড়ার বুড়ো মালুর মেয়ে, তার নাম হচ্ছে বিলাসী। চলে এলো বিলাসী, গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই যে বিলাসীর কথা বলা হলো, বিলাসী হচ্ছে আমাদের গল্পের শিরোনাম। বিলাসী মানে কি? বিলাসী মানে হচ্ছে যিনি বিলাস ব্যসনে ব্যস্ত। বিলাসে কৃপণতা করে না, বিলাস করতে যে পছন্দ করে নাকি। তো একটা বিশেষণ শব্দের সঙ্গে এই প্রত্যয় যুক্ত করে নাম করা হয়েছে বিলাসী। খুব চমৎকার নামকরণ। তো এই বিলাসী জানি না কতখানি রূপবতী ছিল, কিন্তু তার গুণের কদর আমরা পেয়েছি। অসামান্য গুণবতী ছিল। কারণ মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয়ে পড়ে, তখন ওই যে মালোপাড়ার বুড়ো, তার বাবা, বিলাসীর বাবা, সে তাকে সেবা শুশ্রূষা করেছে, আর বিলাসী তাকে সেবা যত্ন করে মর্মর অবস্থা থেকে রক্ষা করেছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পুরো বাড়িতে প্রাচীরের বালাই নাই। স্বচ্ছন্দে ভেতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলিতেছে। পুরো বাড়িতে কি একাকী এই দুটি মানুষ। বিলাসীর বয়সের কথা বলা হয়েছে, তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরের আর কিছু নাই। এতটাই খেটেছে যে তার শরীরে আর কিছু নেই, অবশিষ্ট আর কিছু নেই। অর্থাৎ একজনকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলতে গিয়ে এতটাই সে ক্লান্ত হয়েছে যে তার দেহে আর কিছু নেই। তার কারণে তার বয়স 28 কি 18 বোঝা বড় মুশকিল। ঠিক যেন ফুলদানিতে, এই যে বিলাসীর এই অবস্থার কথা বর্ণনা করেছেন লেখক অত্যন্ত চমৎকারভাবে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। আমি বলবো তোমাদেরকে যে জলদানিতে ফুল দিয়ে ভিজিয়ে রাখলে পরে ফুলটি কেমন হয়। বাসি ফুলটি একদম মলিন এবং মৃতপ্রায়, তার ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়, এবং হাত দিয়ে এতটুকু স্পর্শ করতে গেলে কি হয়, এতটুকু নাড়াচাড়া করতে গেলেই ঝরে পড়বে। বিলাসীর অবস্থাও তাই। তো আমি বলবো যে গল্পের কাহিনী আরও বিস্তৃত। এই
বিস্তৃত কাহিনী আলোচনা করব আমরা হয়তো পরবর্তী ক্লাসে। আজকে তোমাদেরকে এই বিলাসী গল্পের সম্মুখ ভাগ কিংবা দুটো পৃষ্ঠা পাঠ করলাম এবং তৎকালীন যে সমাজ, সে সমাজের যে মানুষ, সেই মানুষ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম। একটি জনপদের কথা তুলে ধরা হয়েছে আমাদের গ্রাম বাংলার পাড়াগাঁয়ের যে চালচিত্র, সেই চালচিত্র তুলে ধরা হয়েছে। এই যে মেয়েটি মৃত্যুঞ্জয়ের সেবা শুশ্রূষা করে তার অবস্থা প্রায় এরকম যে ঠিক যেন বাসি ফুলের মতো জল দিয়ে ভিজিয়ে রাখা, হাত দিয়ে এতটুকু স্পর্শ করতে গেলে, এতটুকু নাড়াচাড়া করতে গেলেই ছড়িয়ে পড়বে এরকম। তো এই এই যে অবস্থা, এই এই যে বিলাসী, সেই বিলাসী রূপ যৌবনের প্রকাশ এখানে পাওয়া যায় না। শুধু একটি তার যে চারিত্রিক দৃঢ়তা এবং বৈশিষ্ট্য, সেটি এই পর্যন্ত আমরা পেয়েছি। তো তাতে করে বিলাসী চরিত্র চিত্রণ আমি মনে করি যে তোমাদের কিঞ্চিত হলেও তোমাদের ভেতরে দাগ কাটতে পেরেছে এবং চরিত্র চিত্রণের ক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে চমৎকার ভূমিকা রেখেছেন এই গল্পে, সেটি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এছাড়া কি তৎকালীন সময়ে কিভাবে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যেত, কতখানি পথ হাঁটতে হতো, সেইটুকু এখানে তুলে ধরা হয়েছে। তো আমি বলবো যে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বাকি অংশটুকু পড়াবো এবং বিলাসীর মূল পরিপূর্ণ চরিত্র ফুটে উঠবে তখন, এবং সেই তৎকালীন সমাজ ব্যবস্থা, অন্ধকার সমাজ ব্যবস্থা, কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা ফুটে উঠবে এবং বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে সম্পর্ক, এই সম্পর্কটা কেমন, কিসের জোর, এই সম্পর্কে কিশোর জোরে একজন মৃতপ্রায় মানুষকে বিলাসী সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে। আধুনিক চিকিৎসা যেখানে বিরল, সেই যে সেবা শুশ্রূষার বিষয়টি আমি মনে করি যে সেখানে অবশ্যই একটি মানবিক দিক আছে, আরেকটি প্রেমময় দিক আছে। সেই বিষয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আমি তোমাদেরকে বলবো যে এই গল্পটি তোমরা পাঠ করবে, আমিও পরবর্তী ক্লাসে এই গল্পটি নিয়ে কেমন বিশদ আলোচনা করব। আশা করছি আরেকটি ক্লাসে শেষ করতে পারবো, না হলে আরও দুটি ক্লাস করব। তো তোমাদের কেমন লেগেছে গল্পটি পড়ে তোমরা জানাবে। ভালো থাকো, শুভকামনা করছি। আবারও দেখা হবে অনলাইন ক্লাসে। ধন্যবাদ। আল্লাহ।